This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ট্যাংরা কাণ্ডে সবার প্রথম থেকে আমরা একটা কথা বলে এসেছিলাম, ওই নাবালক যা বয়ান দেবে সেই বয়ানই কিন্তু এই তদন্তের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেই নাবালক বয়ান দিয়েছে, নাবালক বয়ানে যা যা কথা বলেছে তার রীতিমতো বিস্ফোরক বলা যেতে পারে, তার রীতিমতো ভয় পাওয়াতে বাধ্য। মরার ভান করে প্রাণ রক্ষা হয়েছিল ট্যাংরার ওই নাবালকের। চাঞ্চল্যকর বয়ান প্রসূনদের ছেলের। এবং সে আরো কি বলেছে, বলেছে পায়েসে মেশানো ঘুমের ওষুধে কোনো কাজ হয়নি, শ্বাস আটকে মরার ভান করেছিলাম, কাকা বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করে, যোগ ব্যায়াম করার জন্য খানিকক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। ভয়ানক স্বীকারোক্তি, ভয়ানক বয়ান প্রসূনদের নাবালক ছেলের। ও মারা যাবার দুদিন আগে ওর মা বাবা আর কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কথা হয়েছে, যেখানে যে কথাটা ওকে বলেনি, ওকে বলেছে এটা বড়দের ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি। এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল, কারণ ও বোধহয় বিয়ে করতো, এক্সারসাইজ করতো, সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে, বা ওর মাকে এবং কাকিমাকে, ওকে পারেনি, কারণ ওর গায়ে খুব জোর ছিল, ও রেজিস্ট করেছে। এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলো আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল, তাই ও বেঁচে গেছিল। ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্প্ট করবে, সেটা বাড়ি থেকে বেরোয়নি। ও বললো যে একদম ছাদে উঠে গেছিল, বললো যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি, কাকা এবং বাবা জোর করে ওদেরকে মেরেছিল। এবং তারপরে ও যখন দেখলো ও বেঁচে আছে, ও ওপরে খুঁজতে গেল, গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদির পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায়। তারপরে ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে, এবং ওকেও কনভিন্স করে ফেলেছে। তো আমি বললাম যে তুমি কেন রাজি হলে? বললো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে, আমার মা, আমার কাকিমা, আমার বোন, তাদের আমি এত ভালোবাসি, তারা চলে গেছে, আমি আর বেঁচে থেকে কি করব। মানে ওকে একদম ব্রেন ওয়াশ করে ফেলেছিল যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কি ভয়ানক স্বীকারোক্তি না? যাদের যাদের ভালোবাসি তারা প্রত্যেকেই যখন মারা গিয়েছে, তাহলে আমি বেঁচে থেকে কি করব, এই প্রশ্ন তুলেছেন এই নাবালক। যে কারণে সে তার বাবা এবং কাকার সঙ্গে আত্মহত্যার সিদ্ধান্তে অনড় হয়েছিল। তবে এমনি তার প্রাণ বাঁচেনি, কি ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে যে যেতে হয়েছে সে কথা সে বলেছে। আমার সঙ্গে সরাসরি আমার সহকর্মী সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, প্রথম থেকে আমরা বলেছিলাম যে তার বয়ান এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এইটুকুনি বয়সে এই ভয়ানক অভিজ্ঞতা, তার এই বয়ান তদন্তের ক্ষেত্রে তো সাংঘাতিকভাবে সাহায্য করবে। দেখো, এই যে নাবালক, সে কিন্তু মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত অবস্থার মধ্যেই রয়েছেন, এবং এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে। এবং আজ রাজ্যের শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের একটি সদস্য তারা হাসপাতালে যায় এবং ওই নাবালকের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলের সদস্যরা। এবং ওই নাবালক তিনি কিন্তু এই কমিশনের প্রতিনিধিদের কাছে তার বয়ান দিয়েছেন, অর্থাৎ ঘটনার দিন ঠিক কী হয়েছিল। এবং সেই বয়ান দিতে গিয়ে সে যে চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যেই করেছেন, যেটা আমরা কমিশনের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পেরেছি, ওই নাবালক সে কিন্তু যেটা দাবি করেছে যে আগের দিন সকলে মিলে যখন ঘুমের ওষুধ মেশানো পায়েস খায়, সেই পায়েস কিন্তু সেও খেয়েছিল। এবং পরের দিন সকালে তার বাবা এবং কাকা যখন জেগে যায়, তারা যখন বুঝতে পারে যে তাদের মধ্যে যেমন কোনো প্রতিক্রিয়া হয়নি, বাকিদের মধ্যেও কিন্তু ওই ওষুধ মেশানো পায়েসের প্রতিক্রিয়া না হতে পারে। এবং তারপরেই তার কাকা অর্থাৎ প্রসূন দে সে ওই নাবালকের মুখে এবং নাকে বালিশ চাপা দিয়ে তাকে খুন করার চেষ্টা করে। আর সেই সময় নাবালক সে যে বয়ান দিয়েছে যে সে কিন্তু রেজিস্ট করে, অর্থাৎ সে প্রতিরোধ করে, আটকানোর চেষ্টা করে। কিন্তু যখন সে বোঝে যে কাকা তাকে
তাকে যখন খুন করার চেষ্টা করছে সে আটকাতে পারবে না বা তার পক্ষে সম্ভব হবে না, তখন সে সুকৌশলে মরার ভান করে রীতিমতো বেশ খানিকটা সময় নিজের দম আটকে রেখে চুপচাপ শুয়েছিল এবং তার কাকা কিন্তু তাতেই ভাবে যে তারও মৃত্যু হয়েছে। কিন্তু কেন এই কাজ করা তার পক্ষে সম্ভব হলো, এবং সেক্ষেত্রে ওই নাবালক যেটা দাবি করেছে কমিশনের প্রতিনিধিদের কাছে যে সে নিয়মিত যোগব্যায়াম এমনকি জিম এ ধরনের শারীরিক কসরত করে, সেই জায়গা থেকে তার এই অভিজ্ঞতা বা এ ধরনের অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে যে দীর্ঘক্ষণ দম বা শ্বাস আটকে রাখতে পারে। এবং সে যখন বুঝতে পারলো যে সে কাকাকে প্রতিরোধ করতে পারবে না বা আটকাতে পারবে না, তখনই কিন্তু সে এই কৌশল নেয় এবং দম আটকে বেশ খানিকটা সময় চুপচাপ শুয়েছিল এবং তার কাকা ভাবে যে সে মরে গেছে এবং তার পরবর্তীতে তারা ছাদে চলে যায়। এবং কিছু সময় পরে ওই নাবালক আরও যেটা দাবি করেছে যে সে যখন উপরে যায় উঠে সেখানে গিয়ে দেখতে পারে বিছানায় 3টি আলাদা আলাদা ঘরে তার মা, কাকিমা এবং তার বোন তারা কিন্তু মৃত অবস্থাতে পড়ে রয়েছে এবং ছাদে গিয়ে দেখতে পায় তার বাবা এবং কাকা তারা আত্মহত্যার চেষ্টা করছে। অর্থাৎ কতটা মর্মান্তিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওই নাবালককে যেতে হয়েছিল এবং তার পরবর্তীতে তার বাবা এবং কাকা কিন্তু তাকে রীতিমতো কনভিন্স করে তাদের সঙ্গে সেও যাতে আত্মহত্যা করতে সামিল হয় এবং তারপরেই কিন্তু ওই দিন রাতে তারা একসঙ্গে গাড়ি নিয়ে বেরোয় এবং তারপর রাতে আমরা সবাই জানি ওই মেট্রোর পিলারে গিয়ে রুবি মোড়ের কাছে সেখানে ধাক্কা মারে এবং এর মাঝে তাকে যখন তার বাবা এবং কাকা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার জন্য বলেছিলেন তাতেও কিন্তু সে রাজি হয়নি। তার কারণ কোথাও কি তার মনে হয়েছে যে তার একেবারে প্রিয়জন যারা তার মা, কাকিমা, বোন তাদের মৃত্যু হয়েছে, সেও বেঁচে থাকতে আর চায় না, তার কারণেই তার বাবা এবং কাকার কথায় কিন্তু সে সম্মতি দিয়েছিল। এই বয়ান একদিকে যেমন কমিশনের কাছে একজন নাবালক তাকে কি মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কি ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং সে এমন পর্যায়ে পৌঁছয় যে সে যখন জানতে পারে তার প্রত্যেকটা ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কাছের মানুষ মারা গিয়েছে, তখন সে কোথাও মেনে নেয় যে তাকেও মরতে হবে, যে কারণে বাবা এবং কাকার সঙ্গে মরার সিদ্ধান্তই সে নেয়। আমরা কথা বলেছিলাম মনোবিদ অনন্যা ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে একবার শুনে নিন। সত্যি হয়তো তার মানসিক দৃঢ়তাকে, তার দার্ঢ্যতাকে কুর্নিশ, কিন্তু কোথাও দাঁড়িয়ে এই যে ট্রমাটি তার জীবনে একটা বিশাল বড় দাগ কেটে দিল, অনেকটা ওই আয়নায় যদি দাগ কেটে যায় সেটা মোছা যায় কিন্তু কোনোদিন মিলিয়ে দেওয়া যায় না, ঠিক সেরকমই কিন্তু কোথাও দাঁড়িয়ে বাচ্চাটির মনে একটা ভয়ঙ্কর দাগ কেটে গেল। পরবর্তীকালে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো সমস্যা হতে পারে তার, এবং যত বড় হবে সম্পর্ক, খুব কাছের সম্পর্ক থেকে বিশ্বাসঘাতকতা সে দেখেছে, সম্পর্কের প্রতি হয়তো তার বিশ্বাসটা উড়ে যাবে। একটা ভয়ানক কথা বললেন অনন্যা ভট্টাচার্য যে ভবিষ্যতে সে কোনো রকম সম্পর্কে বিশ্বাসই রাখতে পারবে না, কারণ তার মধ্যে যে ঘটনা ঘটে গিয়েছে, তার সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে সেগুলো একটা দাগ কেটে গেল তার মনে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছিলাম। হ্যাঁ, অবশ্যই এই নাবালকের ভবিষ্যৎ নিয়ে একটা তো প্রশ্ন উঠল, কিন্তু নাবালকের মানসিক সুস্থতাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ এবং তাকে কিভাবে সুস্থ করা সম্ভব? হ্যাঁ, আমার মনে হয় যে পুরো ঘটনাটা যেটা বাচ্চাটি সাক্ষী রইল, প্রথম কথা আমার খুব সন্দেহ আছে যে বাচ্চাটিকে প্রথম থেকে জানানো হয়েছিল কিনা। এই যে এত বড় একটা প্ল্যান হচ্ছে পুরো ফ্যামিলিতে, যেরকম একটা সুইসাইডাল প্যাক্ট হচ্ছে, এটা আদৌ বাচ্চাটা জানতো কিনা এটা কিন্তু এখনো আমার কাছে কোনো সদুত্তর নেই। তবে ঘটনাবলী শুনে যেটা মনে হয়েছে হয়তো বাচ্চাটা পুরোটাই অগোচরে থেকে গিয়েছিল। পরবর্তীকালে ধাপে ধাপে যখন বুঝতে পারলো হ্যাঁ এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, আর বাচ্চাটি খুবই ছোট, তখন তার পক্ষে কিন্তু বাড়ির পরিবারের এগেনস্টে গিয়ে কিছু করা কিংবা বলা, সেটা আমার মনে হয় অত ছোট বাচ্চার পক্ষে সম্ভব অনেক সময় হয় না। কিন্তু যে ঘটনাগুলো বাচ্চাটির সামনে পরপর ঘটতে দেখেছি কয়েকদিনের মধ্যে, এটাতে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার তো হওয়াটা খুবই স্বাভাবিক। বাচ্চাটির মধ্যে প্রচন্ড ট্রমাটাইজড হয়ে গিয়েছিল এবং যখন যে দেখছে তাকে মারার চেষ্টা করা হচ্ছে, বাড়ির সবাই একে একে তার সামনে খুন করে ফেলা হচ্ছে, তাদেরকে আত্মহত্যা প্ররোচিত করা হচ্ছে এবং তাকেও একই ভাবে সবাই চাপাচাপি করছে, সেক্ষেত্রে বাচ্চাটির মধ্যে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হওয়াটা খুবই স্বাভাবিক এবং সেখান থেকে একটা প্রচন্ড অ্যাকসেপ্টেন্স এবং ভীত সন্তুষ্ট হয়ে যাওয়ার একটা চান্স এবং ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুবই স্বাভাবিক। একদম খুবই স্বাভাবিক। তার ভবিষ্যতের ক্ষেত্রেও, তার ভবিষ্যৎ জীবনেও হয়তো তার এই অভিজ্ঞতা এবং কাছের মানুষদের কাছ থেকে যে অভিজ্ঞতা সে অর্জন করলো, সেটা তার ভবিষ্যৎ জীবনেও গভীর প্রভাব ফেলবে বলেই মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা।
আমরা একটু পানাগড়ের ঘটনার দিকে নজর রাখি। গতকালই টিভি9 বাংলা আপনাদেরকে জানিয়েছিল যে মূল অভিযুক্ত বাবলু যাদবকে আটক করা হয়েছে। এই মুহূর্তে আরো একটি খবর দেবো যে তাকে গ্রেপ্তারি করা হলো। তরুণী ইভেন্ট ম্যানেজার সুতন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যু 4 দিনের মাথায় গ্রেপ্তার। অবশেষে পুলিশের জালে ঘাতক গাড়ির চালক। তবে এখনো পর্যন্ত যা খবর রয়েছে, গাড়িতে থাকা বাবলুর 4 সঙ্গী পলাতক। রবিবার পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রার। রেশারেশির জেরে দুর্ঘটনা দাবি করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জানান, ইভ টিজারদের দৌড়াতে মৃত্যু হয়েছে বলে পাল্টা দাবি করা হয় সুতন্দ্রার পরিবারের পক্ষ থেকে। ঘটনার দিন সাদা গাড়ি চালাচ্ছিলেন এই বাবলু যাদব। কাকসা থানায় নিয়ে আসা হয় বাবলু যাদবকে। বাবলুর বাকি সঙ্গীদেরও ধরা হোক দাবি করছেন সুতন্দ্রার মা। যে যখন একটা গাড়ি ওইভাবে পাল্টি খায়, যে আমার মেয়েটাই শুধু মারা গেল, আর কারোর কোনো সেইভাবে ইনজিওর্ড হওয়া কোনো কিছু হলো না, এখানেই সন্দেহ। এইখানটা আমার একটা সন্দেহ লাগছে। বিচার চাই এবং একদম ট্রান্সপারেন্ট বিচার। আমি এখানে কাউকে হাইড করতে চাই না, কোনো রং চাই না, কোনো কিছু চাই না। আমি শুধু জাস্ট একটা ফেয়ার বিচার চাই। রাজারহাটে বহুতল নির্মাণের সময় দুর্ঘটনা এবং নির্মাণ কাজের সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু মাটি চাপা পড়ে এক শ্রমিকের কি করে মৃত্যু হলো এবং পরিকাঠামোগত সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা উপযুক্ত, তা জানবো। আমার সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই তুমি যে প্রশ্নটা করছো, পরিকাঠামোগত কোনো ব্যবস্থা, এটাই হচ্ছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং রাজারহাটে যে লাঙ্গলপোতায় 211 রোডের একটি বেসরকারি বহুতল আবাসনের নির্মাণের জন্য যখন খনন করা হচ্ছিল, তার পাশে মাটি ধসে, অর্থাৎ কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছিল কিনা সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। এবং দুজন শ্রমিক অর্থাৎ শ্যাম মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল, দুজন প্রথমে নিখোঁজ হয়ে যায়, মাটির তলায় চাপা পড়ে যায়। তবে শ্যাম মণ্ডলকে উদ্ধার করা গেলেও অভিজিৎ মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রেকজোয়ানি, পরবর্তীতে আরজি করে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এইভাবে যে বহুতল আবাসনগুলো নির্মাণ হচ্ছে, তাতে কোনো সেফটি এন্ড মেজারমেন্ট রয়েছে কিনা সেই বিষয়ে বড় প্রশ্ন রয়েছে। এটা সবথেকে বড় প্রশ্ন এবং এরকম ঘটনা বারংবার ঘটছে। অনেক ধন্যবাদ রঞ্জিত।